গল্পের শুরুতেই আমরা রাস্তায় চলতে থাকা দুটি বাস দেখতে পাই। সেই বাসগুলিতে অনেকগুলো মেয়ে ছাত্রী ছিল, যারা সবাই তাদের ক্লাসে যাওয়ার পথে ছিল। তাদের মধ্যেই একজনের নাম ছিল মিৎসুকো, যে দেখতে বেশ সুন্দরী ছিল। সে নিজের নোটবুকে কিছু লিখছিল। তখন তার বন্ধুরা তাকে বলতে শুরু করে, তুমি কি সবসময় লিখতেই থাকো? এভাবে নোট বানিয়ে কি পাবে? এখানে দেখো, সবাই কত মজা করছে, তুমি কেন করছো না? এই কথা বলেই তার এক বন্ধু মিৎসুকোর নোটবুক কেড়ে নেয়, আর সেই সময় তার কলম নিচে পড়ে যায়। কলমটা তুলতে মিৎসুকো যেই না ঝুঁকে পড়ে, ঠিক সেই মুহূর্তেই আমরা দেখি একটি অদ্ভুত কিছু ভীষণ দ্রুত গতিতে এসে ওই মেয়েদের সঙ্গে সঙ্গে দুইটি বাসকেই মাঝখান থেকে কেটে দেয়। এর ফলে বাসের ভেতরের সমস্ত মেয়ে ছাত্রী দুভাগ হয়ে যায়। ঠিক তখনই মিৎসুকো উঠে তাকিয়ে দেখে কি ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে, এবং সে প্রচণ্ড অবাক হয়ে যায়। যেহেতু সে কলম তুলতে নিচু হয়েছিল, তাই সে বেঁচে যায়। এই দৃশ্য দেখে সে ভীষণ আতঙ্কিত হয়ে পড়ে এবং বাস থেকে নেমে দৌড়াতে শুরু করে। এখানে আমরা জানতে পারি যে সবাইকে কেটে ফেলা ওই জিনিসটি আসলে আর কিছু নয়, বাতাসই ছিল। সেই বাতাসই সবাইকে কেটে দিচ্ছিল। এবার সেই বাতাস মিৎসুকোর পেছনেও ধাওয়া করতে থাকে। এটা দেখে মিৎসুকো চিৎকার করতে করতে খুব দ্রুত দৌড়াতে থাকে। দৌড়ানোর সময় সে সামনে আরও 4 জন মেয়েকে দেখতে পায় এবং তাদের নিচু হয়ে পড়তে বলে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। সেই বাতাস তাদেরও মাঝখান থেকে কেটে চলে যায়। তবে তাদের মধ্যে থেকে মিৎসুকো একজন মেয়েকে বাঁচাতে সক্ষম হয়। ঠিক তখনই তারা দেখতে পায় কিছু মেয়ে সাইকেল চালিয়ে কোথাও যাচ্ছিল। মিৎসুকো তাদেরও বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সেই বাতাস তাদের সঙ্গেও ঠিক একই কাজ করে, যেটা একটু আগেই তার বন্ধুদের সঙ্গে করেছিল। এই সময় সেই মেয়েকেও মারা যায়, যাকে সে ওই অদৃশ্য জিনিস থেকে বাঁচিয়েছিল। এসব দেখে মিৎসুকো আরও বেশি ভয় পেয়ে যায় এবং এদিক ওদিক দৌড়াতে থাকে। এরপর আমরা দেখি মিৎসুকো যখন একটি নদীর কাছে পৌঁছায়, তখন সে অবাক হয়ে দেখে নদীর ভেতরে আগেই অসংখ্য মৃতদেহ পড়ে আছে, যাদের সবাইকে ওই বাতাস অর্থাৎ সেই অদৃশ্য শক্তি কেটে ফেলেছে। সেখানে সে একটি মৃতদেহের কাপড় নিয়ে নিজের পোশাক বদলে নেয়। পরের দৃশ্যে আমরা দেখি হাঁটতে হাঁটতে মিৎসুকো একটি স্কুলে পৌঁছে যায়, যেখানে আরও অনেক মেয়ে ছাত্রী ছিল। কিন্তু তাদের ইউনিফর্ম মিৎসুকোর ইউনিফর্মের থেকে একেবারেই আলাদা ছিল, অর্থাৎ তারা তার স্কুলের ছাত্রী নয়। ঠিক তখনই একটি মেয়ে মিৎসুকোর কাছে এসে তাকে জিজ্ঞেস করে, তুমি কেমন আছো? আসলে সেই মেয়েটি ছিল তার বেস্ট ফ্রেন্ড। কিন্তু মিৎসুকো তাকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যিই আমার বেস্ট ফ্রেন্ড? কারণ সে কিছুই বুঝতে পারছিল না যে তার সঙ্গে আসলে কি ঘটছে। সে প্রচণ্ড মানসিক ধাক্কায় ছিল। এখানে আমরা আরও জানতে পারি যে মিৎসুকো আর তার বেস্ট ফ্রেন্ড একে অপরকে খুব ভালোবাসে। ঠিক সেই সময় হঠাৎ করে জোরে বাতাস বইতে শুরু করে, আর ভয়ে মিৎসুকো দৌড়ে বিল্ডিংয়ের ভেতরে ঢুকে যায়। তার বেস্ট ফ্রেন্ড কিছুই বুঝতে পারছিল না যে আসলে কি হচ্ছে। সে মিৎসুকোকে জিজ্ঞেস করতে থাকে, তুমি এত কাঁপছো কেন? এত ভয় পাচ্ছ কেন? তোমার কি হয়েছে? তখন মিৎসুকো তার বেস্ট ফ্রেন্ডকে সব কিছু খুলে বলে দেয়, কিভাবে হঠাৎ করে এক ঝোড়ো বাতাস এসে তার স্কুলের সব ছাত্রছাত্রীকে কেটে নিয়ে গেছে। এসব কথা শুনে তার বন্ধু তাকে জানালার কাছে নিয়ে যায়, নিজের হাত বাইরে বের করে দিয়ে বলে, দেখো, এটা তো শুধু বাতাস, আর কিছুই নয়। এতে মিৎসুকোর মনে কিছুটা শান্তি আসে এবং তার মনে হতে থাকে হয়তো এসবই তার কোনো দুঃস্বপ্ন ছিল। এরপর মিৎসুকোর বেস্ট ফ্রেন্ড তার আরও 2 বন্ধুকে নিয়ে ক্লাস বন্ধ করার পরিকল্পনা করে। যখনই তারা 4 জন ক্লাসের বাইরে যাওয়ার জন্য বের হতে উদ্যত হয়, ঠিক তখনই সেখানে তাদের টিচার এসে পড়ে এবং তাদের দেখে ফেলে। কিন্তু তারা 4 জনই সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। দৌড়াতে দৌড়াতে তারা একটি লেকের কাছে পৌঁছে যায়। সেখানে মিৎসুকোর বেস্ট ফ্রেন্ড তার 2 বন্ধুকেও মিৎসুকোর সেই দুঃস্বপ্নের কথা বলে দেয়। তখন তাদের মধ্য থেকে একজন মেয়ে বলে ওঠে, হতে পারে এটা সত্যিই বাস্তব, যেমন একটা মিরর ওয়ার্ল্ড থাকে, যেখানে এই দুনিয়ার সব কিছু ঠিক তার উল্টোভাবে ঘটে। এই কথা বলেই সে পুকুরের মধ্যে একটি পাথর ছুঁড়ে দিয়ে বলতে থাকে, দেখো, এই দুনিয়ায় তো আমি পাথর ছুঁড়লাম, কিন্তু হতে পারে অন্য দুনিয়ায় আমি এটা করিইনি। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে সেই পুকুরের ভেতর থেকে একটি কুমির বেরিয়ে আসে এবং সেখানে থাকা এক মেয়েকে গিলে ফেলে। তখন সেই মেয়েটি আবার বলে, দেখলে তো, আমি আগেই বলেছিলাম, এই দুনিয়ায় যা ঘটে তা অন্য দুনিয়ায় একদমই ঘটে না, আর অন্য দুনিয়ায় যা ঘটছে সেটা এই দুনিয়ায় হওয়াই সম্ভব নয়। ওকে আসলে অন্য দুনিয়ায় কুমিরে খেয়েছে, আর এখানে দেখো, এই জায়গাটা একেবারেই সেফ। ঠিক সেই লেকের পাশেই একটি বিছানা দেখা যায়। 4 জন মিলে সেই বিছানার বালিশ নিয়ে খেলতে শুরু করে। এমন সময় দূর থেকে 2 জন মেয়ে তাদের দিকে তাকিয়ে থাকতে দেখা যায়, যাদের মধ্যে একজন ছিল সম্পূর্ণ ব্রাইডাল সাজে, কারণ এই 2 জন মেয়ে পরস্পরকে বিয়ে করেছিল। এরপর তাদের একজন বন্ধু বলে যে আমাদের এমন কিছু করতে হবে যা ওই দুনিয়ায় অসম্ভব,
কারণ আমাদের ভাগ্য আগেই লেখা হয়ে গেছে ঠিকই, কিন্তু আমরা চাইলে সেটা বদলাতেও পারি। এরপর তারা সবাই আবার স্কুলে ফিরে আসে এবং পরের লেকচার নেওয়ার জন্য ক্লাসে ঢুকে পড়ে। ঠিক তখনই মিৎসুকো লক্ষ্য করে যে তার পাশে একটি বালিশ পড়ে আছে। সে যেই না বালিশটা তুলতে নিচু হয়, ঠিক সেই মুহূর্তেই তার টিচার পুরো ক্লাসে বন্দুক দিয়ে গুলি চালাতে শুরু করে। মিৎসুকো যখন বালিশটা তুলে ওপরের দিকে তাকায়, তখন দেখে ক্লাসের সব মেয়ে ছাত্রী মারা পড়ে আছে। এখানেও সে আবার বেঁচে যায়, ঠিক যেমন আগেও তার স্বপ্নে বেঁচে গিয়েছিল। মিৎসুকো টিচার তার কাছে এসে বলে, এই ক্লাস বন্ধ করার সাহস তোমার কিভাবে হলো? তোমারও মৃত্যু নিশ্চিত। ঠিক তখনই আরও দুজন মেয়ে সেখানে এসে মিৎসুকোকে বাঁচিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু আরেকজন টিচার এসে ওই দুজনকেও গুলি করে মেরে ফেলে। যাদের প্রাণ বেঁচেছিল, মিৎসুকো তাদের সঙ্গে নিয়ে বাইরে দৌড়াতে থাকে, কিন্তু স্কুলের সব টিচার একযোগে তাদের উপর গুলি চালাতে শুরু করে। ফায়ারিংয়ের মাঝেই মেয়েরা যখন বাইরে বেরিয়ে আসে, তখন বাতাস আবার তাদের কেটে ফেলে। এইভাবে মিৎসুকো আবার একা হয়ে যায়। এরপর সে সেখান থেকে পালিয়ে ভিড়ের মধ্য দিয়ে একটি পুলিশ স্টেশনে পৌঁছায় এবং সব ঘটনা খুলে বলে। তার কথা শুনে এক মহিলা পুলিশ তাকে বলে, কিন্তু তুমি তো স্কুলের ইউনিফর্ম পরনি। এরপর সে তার সামনে একটি আয়না ধরলে মিৎসুকো সেখানে দেখে সে পুরোপুরি বদলে গেছে। মানুষ তাকে আর মিৎসুকো নামে ডাকছে না, বরং অন্য এক নামে ডাকছে। এখানেই জানা যায় যে তার বিয়ে হতে চলেছে। সেই পুলিশ অফিসারই তাকে বিয়ের জন্য নিয়ে যায়। আশপাশের লোকজন তাকে অভিনন্দন জানাতে থাকে। সবাই মিলে যখন তাকে গির্জায় নিয়ে যায়, তখন মিৎসুকোর বেস্ট ফ্রেন্ডকেও সেখানে উপস্থিত দেখা যায়। মিৎসুকো তাকে জিজ্ঞেস করে, আমার সঙ্গে এসব কি হচ্ছে? তখন তার বন্ধু তাকে বলে, এখন চুপ থাকো, আমি যা বলবো ঠিক তাই করবে। এই কথা বলে সে মিৎসুকোকে ওয়েডিং ড্রেস পরিয়ে দেয় এবং তাকে এগিয়ে যেতে বলে। কিন্তু বিয়ের অনুষ্ঠানের দিকে এগোতেই সেখানে থাকা সব মেয়েরা তাকে নিয়ে হাসি ঠাট্টা শুরু করে। এটা দেখে তার বেস্ট ফ্রেন্ড একে একে সবাইকে হত্যা করতে শুরু করে। এরপর মিৎসুকো সামনে এগোলে দেখে বরের জায়গায় একটি কফিন রাখা আছে। কফিন খুলতেই সেখান থেকে একটি বিশাল শূকর বেরিয়ে আসে। এটা দেখে মিৎসুকো ভয় পেয়ে যায় এবং ভাঙা বোতল দিয়ে তার উপর আক্রমণ করে। এরপর মিৎসুকো আর তার বেস্ট ফ্রেন্ড গির্জা থেকে পালিয়ে বাইরে চলে আসে। গেটের কাছেও দুজন মেয়ে তাদের আটকানোর চেষ্টা করে, কিন্তু মিৎসুকোর বেস্ট ফ্রেন্ড তাদেরও মেরে ফেলে। এদিকে মিৎসুকো অন্যদিকে দৌড়াতে থাকে, কারণ তার মনে হতে থাকে যে তার সঙ্গে ভয়ানক কিছু ভুল হচ্ছে। সামনে গিয়ে আরেকটি আয়নায় নিজেকে দেখে সে আবার নিজেকে বদলে যাওয়া অবস্থায় পায়। সেই জায়গায় তখন একটি প্রতিযোগিতা চলছিল। কিছু মেয়ে এসে তাকে বলে, তুমি তো দারুণ রেসার, দাঁড়িয়ে আছো কেন, দৌড়াচ্ছ না কেন? দৌড়ানো শুরু করতেই মিৎসুকো নিজের মধ্যে অসম্ভব শক্তি অনুভব করতে থাকে এবং জেতার জন্য সর্বশক্তি দিয়ে ছুটতে থাকে। দৌড়ানোর সময় সে তার মৃত বন্ধুদেরও দেখতে পায়, যারা কিছুক্ষণ আগেই স্কুলে মারা গিয়েছিল। ঠিক তখনই তার বেস্ট ফ্রেন্ডও সেখানে এসে যায়। তারা দুজন লক্ষ্য করে যে সেই শূকর আর গির্জায় তাদের আটকাতে আসা মেয়েরাও তাদের দিকেই এগিয়ে আসছে। দৌড়ানোর সময় কিছু মেয়ে মিৎসুকোকে বলে, এই দুনিয়া থেকে বেরিয়ে যাও। এরপর মিৎসুকো দৌড়াতে দৌড়াতে এক নির্জন অন্ধকার জায়গায় পৌঁছে যায়। সেখানে কিছু ইউনিফর্ম পরা ছাত্রীকে দেখা যায়। তারা সবাই মিৎসুকোকে বলে, আমরা সবাই মরে গেছি আর তোমাকেও মেরে ফেলব। ঠিক তখনই মিৎসুকোর বেস্ট ফ্রেন্ড এসে একজনকে মেরে ফেলে এবং মিৎসুকোকে সেখান থেকে পালিয়ে যেতে সাহায্য করে। সে মিৎসুকোকে নিজের নাম জোরে জোরে বলতে বলে। মিৎসুকো নিজের নাম চিৎকার করে বলতে থাকতেই সে আবার নিজের আসল রূপে ফিরে আসে। তার বেস্ট ফ্রেন্ড নিজের হাত দেখিয়ে বলে, দয়া করে আমার হাতে লাগানো তারটা টেনে বের করে দাও, যাতে আমি এই দুনিয়া থেকে বেরিয়ে যেতে পারি। মিৎসুকো ভয় পেয়ে যায়, কারণ তার টানলে যদি তার বন্ধুর মৃত্যু হয়। সে তার বেস্ট ফ্রেন্ডকে খুব ভালোবাসত, তাই এটা করতে চাইছিল না, কিন্তু বারবার অনুরোধে সে তারটা টেনে বের করে দেয়। তার টানতেই তার বেস্ট ফ্রেন্ডের শরীর দুভাগ হয়ে যায়। ঠিক তখনই মিৎসুকো একটি দরজা দেখতে পায়। সেই দরজা দিয়ে বাইরে বেরোতেই সে দেখে সে এখন পুরুষদের দুনিয়ায় এসে পড়েছে। সেখানে তার পোস্টারও লাগানো ছিল, যেগুলো কয়েকজন ছেলে দেখছিল। তাদের একজন মিৎসুকোর কাছে এসে বলে, তুমি ভবিষ্যতে আছো। এই কথা শুনেই মিৎসুকো অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে সে সামনে এগোয় এবং দেখে এক বুড়ো লোক একটি গেম খেলছে। সেই গেমের ভেতরেই মিৎসুকো ঠিক সেই চরিত্র হিসাবেই রয়েছে, যেটা সে এতক্ষণ ধরে হয়েছিল। মিৎসুকোকে দেখেই বুড়ো লোক বলে, এই গেমটা আমি বানিয়েছি, আর আমি তোমাদের সবাইকে নিয়ন্ত্রণ করছি। তুমি অনেক আগেই মারা গিয়েছিলে, কিন্তু আমি তোমার ডিএনএ নিয়ে তোমাকে আবার তৈরি করেছি। তখন মিৎসুকো বুঝতে পারে সবকিছুই আসলে একটি গেম। তার মনে হয় হয়তো সে এখনও নিজের আসল দুনিয়ায় ফিরতে পারবে। ঠিক তখনই এক লোক এসে তাকে নিজের কাছে ডাকতে থাকে। বুড়ো লোকটি মিৎসুকোকে তার শেষ লেভেল শেষ করতে বলে। সামনে এগোতে গিয়েই মিৎসুকোর মনে পড়ে তার বন্ধুর কথা।
যদি আমরা এই দুনিয়ায় এমন কিছু করি যা অন্য দুনিয়ায় অসম্ভব, তাহলে আমরা এই গেম থেকে বেরিয়ে যেতে পারব। এই কথা মনে রেখেই সে সেই লোকটির গলা চেপে ধরে বলে, আর নয়, আমাদের নিয়ে খেলা বন্ধ করো। এরপর সে বুড়ো লোকটির লাঠি তুলে নিয়ে নিজের পেটে ঢুকিয়ে দেয়, যার ফলে তার মৃত্যু হয়। এখানে দেখা যায় বুড়ো লোকটি কল্পনাও করতে পারেনি যে মিৎসুকো এমন কিছু করতে পারে। এর সঙ্গে সঙ্গেই তার নিয়তি পুরোপুরি বদলে যায়। সে এই দুনিয়ায় অর্থাৎ গেমের ভেতরে মরে গিয়েছিল, কিন্তু আসল দুনিয়াতে সে এখনও বেঁচে ছিল। পরে আরও দেখানো হয় মিৎসুকোর অন্য চরিত্রগুলিও কোনো না কোনো কারণে নিজেদের হত্যা করে এবং তারা আর গেমের অংশ থাকে না। শেষ দৃশ্যে দেখা যায় মিৎসুকো একটি বরফে ঢাকা জায়গায় শুয়ে আছে। সে সম্পূর্ণভাবে নিজের রিয়েল ওয়ার্ল্ডে ফিরে এসেছে। এইভাবেই এই মাথা ঘুরিয়ে দেওয়া মুভির সমাপ্তি ঘটে।